আজকে একটা ভিন্ন আলাপ। এটা বাংলাদেশের তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য যারা এখনো ছাত্র আছেন বা শিক্ষা জীবন শেষ করেছেন। আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের সবচেয়ে প্রিয়তম সম্পদ কি? চিন্তা করে গেলেন? আমি বলে দিই, আপনার জীবন। আচ্ছা, এবার বলেন, এই জীবনটা আপনি কিভাবে খরচ করবেন? কিভাবে বুঝবেন যে আপনার জীবনটা সার্থক? আচ্ছা বলেন, আপনার জীবনটা যে সার্থক হয়েছে এটার খোঁজ মানুষ কখন নেয় বলতে পারবেন? হয়তো না। আমার মতো বয়স যখন জীবন মধ্যগগন থেকে সন্ধ্যার দিকে হেলে পড়েছে, মুখে এসে লাগছে পড়ন্ত বিকেলের রোদ্দুর, তখন এই প্রশ্নটা মনে আসে। এই সময় থেকে মৃত্যুসজ্জায় যাবার সময় পর্যন্ত আপনি বারে বারে পেছনে ফিরে দেখবেন জীবনটা কিভাবে খরচা করেছে। আর আরেকটা প্রশ্ন আসবে, আমাকে কি মৃত্যুর পরে পৃথিবী মনে রাখবে? এই পৃথিবীতে কত ফুলই তো ফোটে, কত ফুল ঝরে যায়, আলাদা করে আমরা তো কোনো ফুলের কথা মনে রাখি না। কিন্তু আমরা চাই পৃথিবী আমাকে মৃত্যুর পরেও মনে রাখুক। আপনাদের মধ্যে অনেকেই বিদেশে আসতে চান, পড়াশোনা করতে চান বা ক্যারিয়ার করতে চান। আপনি যখন অন্য দেশের মানুষের সামনে যাবেন, দাঁড়াবেন, তখন দেখবেন আমাদের দেশকে তেমন কেউ চেনে না। আপনার তো তখন এমন কিছু থাকতে হবে যা নিয়ে আপনি গর্ব করতে পারেন। একটা মানুষের জীবনে চলতে গেলে গর্ব করার মতো কিছু থাকতে হয়। আমার ছোটবেলায় আমি দেখেছি মুক্তিযোদ্ধাদের সম্মান। মাঝে মাঝে খুব রাগ হতো, কেন আরো আগে জন্মালাম না? তাহলে তো মুক্তিযুদ্ধে যেতে পারতাম, অস্ত্র হাতে গেরিলা যোদ্ধা হতাম। আমাদের বাবাদের প্রজন্ম এই গৌরবের অধিকারী ছিল। খোদা তাআলা মেহেরবান, তিনি পরীক্ষা করার জন্য আমার প্রজন্মের সামনে এরশাদের স্বৈর শাসন দিলেন। আমাদের তারুণ্য সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লো এই লড়াইয়ে। আমিও পিছিয়ে থাকলাম না, জীবন দিতে পারিনি, কিন্তু মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে এসেছি। পুলিশি নির্যাতনে হাত ভেঙেছে, পা ভেঙেছে, গ্রেপ্তার হয়েছি। পুলিশের গুলিতে নিহত সহযোদ্ধা শহীদ জিয়াবুলের হত্যা মামলার আসামি বানিয়েছে আমাকে পুলিশ। আমার একটা পা আর একটা পা থেকে ছোট হয়ে গেছে, হাতের ভাঙা হাড় ঠিকমতো জোড়া লাগেনি, কারণ আমার চিকিৎসা শেষ করতে পারিনি। ভাঙা হাত পা নিয়ে হাসপাতাল থেকে পালাতে হয়েছিল জরুরি অবস্থার সময়। আমাকে যদি কেউ বলে তোমার জীবনের গৌরব কি, শ্রেষ্ঠ সময় কোনটা, আমি তাদের এই ছবিটা দেখাই। আমি তারুণ্যে সময়ের সেই আহ্বানকে উপেক্ষা করিনি। শুধু আমি নই, আমার প্রজন্মের সবাই এই গৌরবের ভাগিদার। ইতিহাস সবাইকে না হলেও কাউকে কাউকে এমন একটা সময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, আপনারা বলতে পারবেন কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল 1980 সালে, 1990 সালে অথবা 2000 সালে? কে বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সিইও ছিল? কে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও ছিল? কে পৃথিবীর সেরা ধনী ছিল 1970 সালে, 75 সালে, 1980 সালে? কে বাংলাদেশের পিজি হাসপাতালের পরিচালক ছিল 1995 সালে? এই বছর কে অর্থনীতিতে নোবেল পেয়েছে বলতে পারবেন? খুব সম্ভব বলতে পারবেন না, কিন্তু বলতে পারবেন কে ছিল ডাক্তার মিলন, কে ছিল নূর হোসেন, কে ছিল তিতুমির, কে ছিল নুরুল দিন, কে ছিল আসাদ গেটের আসাদ, কে ছিল সালাম জব্বার রফিক বরকত, কে ছিল সিরাজ শিকদার, কে ছিল চে গুয়েভারা। মানুষ কেন তাদের মনে রেখেছে? আমাদের প্রচলিত হিসাবে নূর হোসেন তো তেমন সার্থক মানুষ নন। নূর হোসেন একজন ঢাকার বেবি ট্যাক্সি চালক ছিলেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কেন? কারণ একটাই, তিনি ওই ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে হাজির ছিলেন সৌভাগ্যক্রমে। তারা মৃত হয়েও মৃত্যুকে জয় করে মানুষের স্মৃতিতে অমর হয়ে আছে। মানুষের পরম পাওয়া মৃত্যুর পরেও মানুষ মনে রেখেছে তাদের। খুব সাধারণ হয়েও অসাধারণ হয়ে উঠতে পেরেছিলেন তারা। কেন এটা হয়? আর মহেন্দ্রক্ষণকে কিভাবে চিনবেন? এই প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথের দুটো কবিতা আপনাদের শোনাব। দুটো কবিতা, একটা আরেকটার সাথে যুক্ত। প্রথমটার নাম শুভক্ষণ আর পরেরটার নাম ত্যাগ। যে কোনো একটা কবিতা পড়লে কবিতার দুটোর মর্মার্থ বুঝতে পারবেন না। কবিতার কথাগুলো বলছে এক তরুণী। সে তার মাকে বলছে, আজকের রাজার দুলাল মানে রাজপুত্র আমার ঘরের সামনে দিয়ে যাবে। তাই সে তার মাকে বলছে, মা আজ রাজপুত্র আমার ঘরের সামনে দিয়ে যাবে, বলো আমি কিভাবে সাজবো, কোন পোশাক পরবো, কিভাবে খোপা বাঁধবো। সে তরুণী বলছে, যখন সে সাজ নিয়ে জানলার পাশে দাঁড়াবে তখন সে জানে হয়তো রাজপুত্র তার দিকে ফিরেও তাকাবে না, এক নিমিষেই দেখা শেষ হয়ে যাবে। কিন্তু তাই বলে সে নিশ্চুপ বসে থাকতে পারে না, তাকে সাজতে হবে, তাকে দাঁড়াতে হবে জানালার পাশে। কে এই রাজপুত্র? এই রাজপুত্র হচ্ছে মহাকালের সেই মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণে নূর হোসেন সেই তরুণীর মতো তার শরীরকে সাজিয়েছিল গত শতাব্দীর সবচেয়ে শক্তিশালী কবিতা দিয়ে, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। তারপরে নির্ভয়ে গুলিস্তানের 0 পয়েন্টে বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তৈরি হয়েছিল এক নতুন ইতিহাস। আসুন আমরা প্রথম কবিতাটা শুনি। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজিয়ে প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ,
পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস, মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে। এর পরের কবিতার নাম ত্যাগ, মানে রাজার দুলাল সে তরুণীর ঘরের সামনে দিয়ে চলে গেছে। তরুণী তার গলার মণিহার ছিঁড়ে রাজপুত্রের রথের চাকার নিচে দিয়েছে, সে তাকে নিবেদন করেছে। রাজার দুলাল ফিরেও চায়নি, তার হার ছেঁড়া মণি কুড়িয়েও নেয়নি। তরুণী সেটা জানতো, কিন্তু সে কি তারপরেও সে তার হার ছিঁড়ে দেবে না? কবিতাটা শুনি, উত্তর আছে সেখানে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে, মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে, মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়, রথের চাকায় গেছে সে গুড়ায়, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেন কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। ঠিক এই জিনিসটাই আমরা একটা গানে শুনেছি মুক্তিযুদ্ধের পরে। হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না, বড় বড় মানুষের ভিড়ে তোমাদের কথা কেউ কবে না, তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। একই কথা। অনেকে বলেন এরপরে কি হবে, আবার ফ্যাসিবাদ আসবে না, তার গ্যারান্টি কি? নূর হোসেন জানতো না যে সে যেই গণতন্ত্রের জন্য লড়াই করছে তার দলই আরো বর্বর ফ্যাসিবাদ জন্ম দেবে। আমরা কেউ ভবিষ্যৎ দেখতে পাই না। যেমন আমাদের বাবারা জানতো না যার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেই পাকিস্তানিদের চাইতেও বর্বর স্বৈর শাসক হয়ে উঠবেন।